আজ আমার অফিসে জয়েন করার প্রথম তারিখ। আমি অফিসে এসে ম্যাডামের রুমের সামনে এসে বললাম, ম্যাম আসতে পারি? ইয়েস, কামিং। ফারিয়া হলো আমার ইউনিভার্সিটির গার্লফ্রেন্ড। ফারিয়া আমার ডাক শুনে আমার দিকে তাকালো, কিন্তু ফারিয়া Who are you? Or why you call me Faria? I'm your boss. So next time call me madam. সরি ম্যাডাম, আমি মাথা নিচু করে বললাম। এখন বলুন আপনার নাম কি? জি ম্যাম, আমার নাম আলাউদ্দিন। এখানে কেন আসছেন? ম্যাম, আমি অফিসের নতুন স্টাফ। হোয়াট? আপনাকে চাকরি দিল কে এই অফিসে? ম্যাম, কেউ দেয়নি। আমি সকল পরীক্ষা দিয়েই আপনার অফিসে চাকরি পেয়েছি। এই যে আমার জয়েন লেটার। ফারিয়া জোরে টান দিয়ে কাগজটি নিল। তারপর কাগজের সবকিছু ঠিক আছে নাকি দেখতে লাগলো। তারপর দেখার পর, আপনি এখন আসতে পারেন, আপনাকে এই অফিসে দরকার নেই। কি বলছেন ম্যাম? আমাকে তো অফিসের স্টাফ হিসেবে কাজ দেওয়া হয়েছে। আমি তো সেটাই ভাবছি, আপনার মতো লোক কিভাবে চাকরি পেল। ম্যাম, চাকরিটা আমার খুব দরকার। তো আমি কি করব? আপনার চাকরি হবে না এখানে। বেঈমানদের চাকরি এখানে হয় না। ম্যাম, আমার চাকরিটা সত্যি খুব দরকার। এই কোম্পানির পরিচালক জনাব করিম চৌধুরী আমাকে চাকরিটি দিয়েছে। ইস, আমার তো মনেই ছিল না একদম। ফারিয়ার বাবার নাম ছিল করিম চৌধুরী, কিন্তু কখনো ওনাকে দেখছিলাম না। সরি ম্যাম, জানতাম না। আমি বাবার সাথে কথা বলতেছি, আপনার চাকরি এখানে হবে না, আপনি চলে যান। এই বলে ফারিয়া ফোনটি নিয়ে তার বাবাকে ফোন দিচ্ছিল। আমি তখন, ম্যাম প্লিজ আমাকে চাকরিটা থেকে বের করে দিবেন না। আমি পরিবারের বড় ছেলে, পরিবারের দায়িত্ব আমার কাঁধে। এখন চাকরিটা আমার খুব দরকার। অনেক চেষ্টা করে চাকরিটা পেয়েছি। আমার বাবা ঘরে পড়ে গিয়েছে, ছোট বোনের পড়াশোনা, সংসার চালানো, বাবা মা অসুস্থ। দয়া করুন, চাকরিটা না পেলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। প্লিজ ম্যাম, আমার চাকরিটা থেকে বের করে দিবেন না। আমি হাত জোড় করে চাকরিটা ভিক্ষা চাইলাম ফারিয়ার কাছে। আমি জানি ফারিয়ার সাথে আমি অনেক খারাপ করেছি, কিন্তু তখন আমার হাতে অন্য কোনো পথ ছিল না। যদি আমার অবস্থাটা ফারিয়া জানতো, তাহলে হয়তো কখনো ফারিয়া আমাকে ঘৃণা করতো না। যাই হোক, জানি না চাকরিটা পাবো কিনা, কিন্তু ফারিয়া ফোন না দিয়ে ফোনটি রেখে দিল। তারপর আবার আমার কাগজগুলো নিয়ে একটি সাইন করলো। তারপর বলল, শোনেন, আপনাকে চাকরিটা দিচ্ছি আপনার পরিবারের অবস্থার কথা শুনে। তবে আপনাকে স্পষ্টভাবে একটি কথা মেনে চলতে হবে। আমি সব কথা মেনে চলবো ম্যাম। বলুন ম্যাম, কি কথা? আমার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল, কারণ চাকরিটা না পেলে আমার পরিবার ধ্বংস হয়ে যেত। আর তাছাড়া আমার ছোট বোনের বিয়ে দিতে হবে। শুনুন, সততার সাথে কাজ করতে হবে আপনাকে। প্রতারণা বেইমানি এখানে চলবে না, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব অফিস থেকে। আমি বুঝতে পারলাম ফারিয়া কেন আমাকে প্রতারণা আর বেইমানি করতে বারণ করলো। কি হলো, চুপ কেন? জি ম্যাম, অবশ্যই বিষয়টা আমি মেনে চলবো। খুব কান্না পাচ্ছি, কারণ ওকে হারিয়ে তো আমিও আজ পর্যন্ত রাত্রে কান্না করছি। পাগলিটার মতো আমিও ওকে খুব ভালোবাসতাম। আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাম, আমার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নেই। আমাকে কারো আন্ডারে দিবেন না, যে আমাকে কাজগুলো বুঝিয়ে দিবে? আপনি কোচি খুকি না যে আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে। একাই কাজ করতে হবে আপনাকে। কিন্তু ম্যাম, আমার তো কোনো ধারণা নেই এই অফিসের কাজ সম্পর্কে। তাছাড়া এটি তো নিয়ম, নতুন লোককে সবকিছু শিখিয়ে দেওয়া। আপনাকে এভাবেই কাজ করতে হবে। আর এই যে ধরুন, আজকের মধ্যেই এই ফাইলটির কাজ শেষ করে আমার কাছে জমা দিবেন। আমাকে একটি ফাইল ধরিয়ে দিল, কিন্তু ম্যাম আমাকে বলতে না দিয়ে। কোনো কিন্তু না, যান আপনি এখন। আর 3 নম্বর সিটটা আপনার কাজের স্থান। আচ্ছা, আমি আর কিছু না বলে চুপচাপ চলে আসলাম, কারণ বেশি কথা বললে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে। আমি ফারিয়ার রুম থেকে বের হয়ে দেখি অফিসের সকলে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে সকলে এসে আমার সাথে পরিচিত হতে লাগলো। আমার নাম ফেরদৌস। আমি আলাউদ্দিন। আমি নাবিলা। আমি নুসরাত। মোট আমরা 6 জন স্টাফ, তার মধ্যে আমি নতুন। ফারহাদ, নুসরাত, নাবিলা, ফেরদৌস আর আমি। আর একটি মেয়ে আছে যে কাজ করতেছে, পরিচিত হতে আসেনি আমার সাথে। তো ইয়াং ম্যান কার আন্ডারে দিল আপনাকে? কারো আন্ডারে না। হোয়াট? মানে কি? আমাকে কারো আন্ডারে দেয়নি। আর এই ফাইলটি হাতে ধরিয়ে দিয়ে বলল বিকালের মধ্যে কাজ শেষ করে দিতে।
বুঝলাম না ম্যাডাম এমন করলো কেন? ম্যাডাম তো এমন না। আপনি কাজ করবেন কিভাবে? জানি না। আচ্ছা দেখি আপনার সিট কোথায় দিছে। ফেরদাউস ভাই আমার হাত থেকে কাগজটি নিয়ে দেখে বলল, ভাই আপনি শেষ। মানে? আপনার ক্যাবিন পড়েছে সুজাতা ম্যাডামের সিটের পাশে। আচ্ছা সুজাতা কে? আর ওনার পাশে পড়েছে তো কি হয়েছে? আরে ভাই, ওই যে যিনি সিটে বসে আছেন উনি সুজাতা। আর উনি কারোর সাথে বেশি কথা বলেন না। সাহায্য করা তো দূরের কথা, আমাদের কারো পাশে সিটটা পড়লে আমরা আপনাকে কাজগুলো বুঝিয়ে দিতাম। কি বলছেন? উনি এমন কেন? জানি না ভাই কেন এমন উনি। নাবিলা আমাকে একটি অফিসের কাজের ধারণার উপর একটি বই দিয়ে বলল, এই বইটি আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। ওকে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ। তারপর যে যার মতো কাজ করতে গেল আর আমি ধীরে ধীরে আমার সিটে গেলাম। কিন্তু সুজাতা নামের মেয়েটি একবারও ফিরে তাকালো না আমার দিকে। কিন্তু আমি নতুন ভদ্রতার খাতিরে ওনাকে সালাম দিলাম। আমি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে তাকিয়ে সালামের উত্তর নিল, তারপর আবার কাজে মনোযোগ দিল। তাই আমিও আর ওনাকে বিরক্ত করলাম না। আমি আমার সিটে গিয়ে বিসমিল্লাহ বলে বসলাম। তারপর ফাইলটা খুলে বোঝার চেষ্টা করলাম কি করতে হবে আমাকে, কিন্তু কিছুই বুঝছি না। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ফাইলের পাতাগুলো নড়াচড়া করতে লাগলাম। তখন পাশ থেকে সুজাতা মেয়েটি বলে উঠল, আচ্ছা আপনার নাম কি? আমি খুব খুশি হলাম। হয়তো উনি আমার অবস্থা থেকে সাহায্য করতে চাচ্ছে। আমি দেরি না করে দ্রুত আমার নাম বললাম। জি, আমার নাম আলাউদ্দিন। মিস্টার আলাউদ্দিন, আপনি অনেক শব্দ করছেন, যার জন্য আমি কাজে মনোযোগ দিতে পারছি না। প্লিজ শব্দ করবেন না। যদি আবার করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করতে বাধ্য হব। নিমিষেই আমার মুখ থেকে হাসিটা উঠে গেল। আশা করি মনে রাখবেন। এই বলে উনি আবার কাজে মনোযোগ দিল। সরি, এরকম মেয়ে মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। যাই হোক, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। দীর্ঘ 3 বছর পর ফারিয়ার সাথে আমার দেখা হলো। জানি ফারিয়া আমার উপর প্রতিশোধ নিতেই আমাকে কারো আন্ডারে দেয়নি। আমি ফারিয়ার সাথে যা করেছি তারপরেও যে ফারিয়া আমাকে চাকরিটা দিয়েছে, এটা আমার ভাগ্য। অন্য কেউ হলে আমাকে জুতা পিটা করে অফিস থেকে বের করে দিত। অফিস টাইম, তাই আর পুরো কথাগুলো নিয়ে আর ভাবলাম না। আমি চুপচাপ নাবিলা আপুর দেওয়া বইটা বের করে পড়তে লাগলাম। বইটিতে কিভাবে কাজ করতে হবে সব লেখা আছে, তবে বইটা পড়ে আমি সম্পূর্ণ বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ পড়ে ভাবার পর অনেকটা ধারণা পেলাম কাজ সম্পর্কে। তারপর ফাইলটা নিয়ে ধীরে ধীরে ভেবে চিন্তে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে লাঞ্চের টাইম পার হয়ে গেছে বুঝিনি। হঠাৎ নুসরাত আর নাবিলা আপু এসে বলল, মিস্টার আলাউদ্দিন সাহেব, লাঞ্চ করবেন না? জি, কখন সময় পার হয়ে গেছে বুঝিনি। তাই তো কাজ সম্পর্কে কোনো ধারণা পেলেন? জি, নাবিলা আপুর দেওয়া বইটা অনেক সাহায্য করেছে। বুঝলে ভালো। এখন চলুন লাঞ্চ করবেন। ওকে চলুন। তারপর আমরা নাস্তা খেতে গেলাম, কিন্তু সুজাতা মেয়েটি আসলো না। যাই হোক, খাবার টেবিলে বসে আমরা সকলে খাবার খাচ্ছিলাম। তখন আমি সবাইকে একটি কথা জিজ্ঞাসা করলাম। আচ্ছা, একটি কথা জানার ছিল। জি বলুন। বলছিলাম, আমাদের ফারিয়া ম্যামের হাজবেন্ড দেখতে কেমন? আরে ফারিয়া ম্যাডামের হাজবেন্ড আসবে কোথা থেকে? কেন, উনি বিয়ে করেননি? কারণ এই বিয়ের জন্যই আমার আর ফারিয়ার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আরে ম্যাডামের বিয়ে 3 বছর আগে একজনের সাথে আমাদের বস বিয়ে ঠিক করেছিল, মানে ম্যাডামের বাবা। তারপর? আমি তো এটি জানতাম। কিন্তু বরযাত্রী আসার সময় রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয় আর বড় মারা যায়, আর ম্যাডামের বিয়েও হয়নি। আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি। তারপর থেকে ম্যাডামকে বিয়ে দিতে ম্যাডামের বাবা অনেক জোর করেছে, কিন্তু ম্যাডাম বলে দিয়েছে তিনি আর জীবনে বিয়ে করবেন না, ওনাকে যেন জোর না করে। এই কি শুনছি আমি? আমার ভালোবাসা এখনো কি আমারই আছে? আমি জানতাম ফারিয়াকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা, কিন্তু ওর সাথে যে এমনটা হয়েছে আমি বুঝতে পারিনি। কি হলো আপনার? চুপ কেন? না, কিছু না, চলুন যাই এখন। তারপর সকলে যে যার মতো কাজে চলে গেলাম। সত্যি বলতে আমার আর একটু কাজে মন বসছে না। ফারিয়ার সাথে কথা বলতে ইচ্ছা করছে। আমি অনেক বোকা। আমি যদি তখন ফারিয়ার খবর রাখতাম তাহলে আমি হয়তো এই কথাগুলো জানতে পারতাম, আর ভালোবাসা আমার কাছেই থাকতো। কিন্তু বোকামির মতো আমি ফারিয়াকে সব জায়গায় ব্লক করে দিয়েছিলাম। আমি ওর থেকে দূরে থাকতে আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছিলাম অন্য জায়গায়, যাতে ফারিয়াকে ভুলে থাকতে পারি, যাতে ফারিয়া আমার কোনো খোঁজ না পায়।
কিন্তু আমি তখন ভুল করেছিলাম অনেক বড়, যা আমি এখন বুঝতে পারছি। আমি এখন কি করব? আমি কি এখন ফারিয়ার কাছে গিয়ে আমার ভালোবাসার কথা বলবো? না, এটি করব না। আমাকে তাহলে ও লোভী ভাববে। জানি না কি করব। আমি ধীরে ধীরে কাজ করতে লাগলাম। ফাইলের কাজটি শেষ করলাম। বইটি আমাকে অনেক সাহায্য করেছে কাজটি করতে। ছোট্ট একটি বই, আমি সম্পূর্ণ ভালো মতো পড়েছি বলে ফাইলের কাজটি শেষ করতে পেরেছি। মনে হচ্ছে কাজটি সম্পূর্ণ নির্ভুলভাবে করেছি। আমি ফাইলটি নিয়ে ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম। ফারিয়ার রুমের সামনে গিয়ে, ম্যাম আসতে পারি? জি আসুন। ম্যাম, ফাইলের কাজটি শেষ করেছি, একটু দেখবেন কাজটি সঠিক হয়েছে কিনা। ফারিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম ফারিয়ার চোখ লাল হয়ে আছে। তার মানে ফারিয়া কান্না করেছে, কারণ ফারিয়া প্রচুর কান্না করলে ওর চোখ প্রচুর লাল হতো। আমি ফারিয়ার চোখের দিকে তাকিয়ে থাকলাম। ফারিয়া ব্যাপারটা বুঝতে পেরে নিজের চোখগুলো আমার থেকে লুকানোর চেষ্টা করছিল। তাহলে কি ফারিয়া আমার জন্য কান্না করেছে? গুড, ভালো কাজ করেছেন, কোনো ভুল হয়নি। সত্যি বলছেন ঠিক হয়েছে? কার কাছ থেকে সাহায্য নিয়েছেন? ম্যাডাম, কারো কাছ থেকে সাহায্য নেইনি, বই পড়ে ধারণা পেয়েছিলাম। এই ফাইলটি ধরুন, কালকে দুপুরে দিবেন। মনে রাখবেন 1 লক্ষ টাকার ফাইল এটি। ম্যাডাম, এত বড় কাজ আমাকে দিচ্ছেন, আমি কি পারবো? পারবেন কিনা জানি না, তবে মনে রাখবেন ভুল করলে আপনার চাকরি চলে যেতে পারে। আপনি এখন আসতে পারেন। বুঝতে পারলাম ফারিয়ার মনে আমার জন্য আর কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। যদি এতই ঘৃণা করো তাহলে কান্না করো কেন? আমি মাথা নিচু করে বের হয়ে আসলাম। তারপর সময় মতো অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় আসার সময় মনে পড়লো ছোট বোন বলেছিল, ভাইয়া আমার জন্য কিছু খাতা কলম নিয়ে এসো। পকেটে দেখি 200 টাকা আছে। ওই টাকা দিয়ে খাতা কলম কিনে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম বাবা মায়ের মুখে হাসি, কারণ আমি চাকরিটা পেয়েছি। আমাদের দুঃখের দিন শেষ হবে। তারপর ছোট বোন আমার কাছে ছুটে আসলো। ছোট বোন এসে বলল, ভাইয়া, আমার প্রাইভেটে 3 মাসের বেতন বাকি। স্যার বলেছে সব বেতন না দিলে যেতে বারণ করেছে। কবে মাস শেষ হবে? আর 3 দিন পর। ওকে, আমি সব দিয়ে দিব। বাবা, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে। মা বাবার ওষুধের কথা বলল, কিন্তু নিজের ওষুধের কথা বলল না। কিন্তু আমি জানি মায়ের ওষুধও শেষ। আচ্ছা মা, আমি কালকে তোমাদের দুজনের জন্য ওষুধ এনে দিব, কিন্তু টাকা কোথায় পাবো আমি জানি না। আমার কাছে শেষ 200 টাকাই ছিল, যা দিয়ে বোনের জন্য খাতা কিনছি। বোনকে খাতা কলম দিলাম। বোন খুশি হয়ে ওর রুমে চলে গেল। বাবা, আয় খাবার খেয়ে নে। না মা, খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আমার গলা দিয়ে খাবার নামবে না, কারণ মাথায় সংসারে চালানোর চিন্তা। আমি আর কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম। পরিবারের বড় ছেলেদের কষ্টগুলো হয়তো 4 দেয়ালের মধ্যেই থেকে যায়। পেটে ক্ষুধা রয়েছে, তবুও কেন জানি খেতে ইচ্ছা করছে না। মাথার মধ্যে একটাই চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আগামীকাল বাবা মায়ের জন্য ঔষধ, বোনের টিউশনের খরচ, কলেজের মাসিক খরচ আমি কিভাবে দিব? আমার কাছে তো একটি টাকাও নেই। হঠাৎ আমার রুমে আমার ছোট বোনটি আসলো। হাতে দেখি খাবারের প্লেট। ভাইয়া, তুই আবার আসলি কেন? আর এগুলো কি? খাবার নাও, খাবারটা খেয়ে নাও। বোন, আমার তো ক্ষুধা লাগেনি, আমি খাবো না, তুমি নিয়ে যাও। আমি হাসি মুখে বললাম। এটি বলার পর বোন আমার মাথার কাছে এসে বসলো। ভাইয়া, মিথ্যা বলছো কেন? আমি জানি তোমার অনেক ক্ষুধা লাগছে। আরে মিথ্যা বলবো কেন? আমি কি আমার মিষ্টি বোনকে মিথ্যা বলতে পারি? হাসি দিয়ে রোদেলাকে আমার বুকে জড়িয়ে নিলাম। আর হ্যাঁ, আমার বোনের নাম রোদেলা। হয়েছে, আর মিথ্যা বলতে হবে? তুমি উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। তাই? তুই খাইয়ে দিলে ক্ষুধা না থাকলেও খাবো। তাহলে উঠে বসো। তারপর আমি উঠে বসলাম। রোদেলা খাবার আমাকে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা, তুই খাইছিস তো? আমি খাইছি। গুড। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। বল। ভাইয়া, আমাদের জন্য তোমার অনেক কষ্ট হয় না? কি বলছিস পাগলি? কষ্ট হবে কেন? এই যে সংসার চালানো, আমার পড়াশোনার খরচ, বাবার ওষুধ, এত টাকার দরকার। আমি জানি ভাইয়া, তোমার অনেক কষ্ট হয় টাকা জোগাড় করতে। আরে পাগলি, কান্না করছিস কেন? আমরা তোমার জন্য কিছুই করতে পারি না জানো ভাই। আমার অনেক কষ্ট হয় যখন তোমার কাছে টাকার কথা এসে বলি। আমি জানি
আমার ভাইয়ার কাছে কোনো টাকা নেই, কিন্তু তবুও আমি স্বার্থপরের মতো এসে তোমার কাছেই বলি। এই বোন, কি বলছিস তুই এগুলো? তোরাই তো আমার সবকিছু, তোদের জন্যই তো আমি টাকা পয়সা উপার্জন করি, আর তুই এখন এগুলো বলছিস? পাগলি বোন আমার, শোন, আমি আর বেকার নেই, আমি চাকরি পেয়েছি। তোদের যখন যা দরকার আমার কাছে এসে বলবি, তোর ভাইয়ার কাছে এসে একবার বলবি। আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। আমিও তোদেরকে অনেক অনেক ভালোবাসি। তোদের জন্য আমি সব কিছু করতে পারি। তোদের কথা চিন্তা করেই তো আমি আমার ভালোবাসার মানুষটি থেকে দূরে চলে আসছি। তোদের জন্য আমি সব কিছু ছাড়তে পারি রে। ভাইয়া, আমার একটা কথা রাখবে? অবশ্যই বল পাগলি। তুমি বেতন পেলে প্রথম বাড়িতে একটি টিন দিয়ে ঘেরা গোসলখানা দেবে। কেন রে, গোসলখানা দেবো কেন? কারণ পুকুরে গোসল করতে গেলে বখাটে ছেলেরা বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিশ্বাস করুন, বোনের মুখে এই কথাটি শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। রাগে আমার শরীর জ্বলতেছে। কে কে এমন করে আমাকে বল তুই। ভাইয়া, তুমি রাগ করো না, ওরা খারাপ। যদি ওরা তোমার কিছু করে দেয়? আমার কিচ্ছু হবে না, তুই বল কে তোকে বিরক্ত করে। ভাইয়া প্লিজ, তুমি রাগ করো না। আমি আর পুকুরে যাই না, পাশের বাসায় গিয়ে গোসল করি, কিন্তু করতে গেলে ওনাদের মুখের দিকে তাকানো যায়। প্লিজ ভাইয়া, তুমি রাগ না করে দ্রুত বাড়িতে একটি কল বসাও আর টিন দিয়ে ঘেরা দিবা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আর কোনো সমস্যা হলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা ভাইয়া, বলবো। তারপর রোদেলা ওর রুমে চলে গেল। আমি আজ ঘৃণিত আমার নিজের কাছে। আমি পৃথিবীতে এমন একটি ভাই, যে ভাই নিজের বোনের মুখে তাকে বিরক্ত করার কথা শুনেও কিছু করতে পারেনি। বোনের জন্য ভালো একটি গোসলখানাও দিতে পারি না। আমি কিভাবে এই মুখ বোনকে দেখাবো? এসব কথা ভাবতে লাগলাম, আর নিজের অজান্তে চোখের পাপড়ি বেয়ে 2 ফোঁটা জল গড়ে পড়লো। এতদিন যে চাপা কষ্টটা নিয়ে বেঁচেছিলাম, সেই কষ্টের মাত্রাটা আরো বেড়ে গেল। 3 বছর পর ফারিয়াকে দেখার পর বুক ফেটে কান্না আসতেছে, কিন্তু জোরে কান্না করতে পারবো না। পরিবারের বড় বেকার ছেলেদের জীবনটা মনে হয় এমনই হয়। চাকরি না পেলে সমাজের অনেক মানুষের সমালোচনার মুখে পড়তে হয়, যেটা সম্মুখে আমি পড়েছি। পৃথিবীর প্রত্যেকটি বেকার ছেলে পড়েছে, কিন্তু প্রকৃত যুক্তিটা হলো সমাজের সকলে সমালোচনা করতে পারে, কিন্তু সেই ছেলেটিকে একটু আশ্বাস দিতে জানে না তারা। কারণ একটু আশ্বাসে হয়তো সেই ছেলেটা আর বেকার নাও থাকতে পারে। আমরা শুধু পারি মানুষের ভুল ধরতে, শুধু পারি না তাদের ভুলটা শোধরানোর কোনো বুদ্ধি দিতে। আপনাদের কাছে একটি কথা বলি, সমাজে কিছু শিক্ষিত গাঁজাখোর মদখোর লোক আছে, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করে। সমাজে কিছু শিক্ষিত গাঁজাখোর মদখোর লোক আছে, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করে। গ্রামের গরিব পরিবারের কোনো ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যায়, তখন কিছু মানুষ কি বলে জানেন? বলে, বাপ করছে চাষাগিরি, তার ছেলে মনে হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। চান্স তো পাবেও না, বরং টাকাগুলো নষ্ট করে এসে এই চাষার কাজে করতে হবে। যদি এই কথাগুলো সেই ছেলেটি শুনতে পায় না, তার মনোবল ভেঙে যায়, তার ইচ্ছাগুলো নিমিষে শেষ হয়ে যায়। যদি তাদেরকে উৎসাহ দিতে না পারেন, তাহলে প্লিজ এসব কথা বলে তাদের স্বপ্নগুলো মেরে ফেলবেন না। যেমন একজন এসে আমাকে বলতেছে, শুনে রাখুন, এই লেখক আমি আলাউদ্দিন। যাই হোক, আজ আমার চোখে ঘুম নেই। ফারিয়াকে খুব মনে পড়ছে। আমার ফারিয়া এখনো আমারই রয়েছে, কিন্তু ওর কাছে যাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি। ও এখন রাত্রের আকাশের চাঁদ, আর আমি হলাম পৃথিবীতে থাকা ছোট্ট একটি বস্তু, যে কিনা শুধু চাঁদের আলোতে নিজেকে আলোকিত করতে পারবে, চাঁদের কাছে কখনো যেতে পারবে না। আমি থাকতে না পেরে আমার আরেকটি নাম্বার দিয়ে ফারিয়ার সেই নাম্বারটিতে ফোন দিলাম। প্রিয় মানুষের নাম্বারগুলো হয়তো কখনো ভোলা যায় না। ফারিয়ার ফোনে কল ঢুকেছে। রাত বাজে 11টা। রিং হচ্ছে, রিং হয়েই যাচ্ছে, ফোনটি ধরলো না। আবারও ফোন দিলাম, কিন্তু এবার ফোন ঢুকতেই ফোনটি রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চুপ করে থাকলাম। কি বলবো আমি ফোন দিছি, বুঝতে পারলে হয়তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। হ্যালো, কে বলছেন? আমি চুপ করে আছি। 3 বছর আগে কত রাত জেগে ফারিয়ার সাথে কথা বলেছি। ঘুমাতে দিত না আমাকে, জোর করে জাগিয়ে রাখতো, আর সারা রাত কথা বলতে একাই। এটি আস্ত পাগলি ছিল। আজব তো, ফোন দিয়ে কথা বলছেন না কেন?
আমি কথা বলতে চাইলেও কেন জানি মুখ থেকে কথা বের হতে চাচ্ছে না। ফুর, আমি চুপ, কিন্তু ফারিয়াও চুপ না। কি ব্যাপার, ফারিয়া বুঝে ফেললো নাকি? আমি ফোন দিছি, কোনো সাড়া শব্দ নেই ওপাশ থেকে, কিন্তু লাইনটা কাটেনি। আমার সন্দেহ হয়ে গেল ফারিয়া হয়তো বুঝে ফেলেছে আমি কল করেছি, তাই আমি দ্রুত ফোনটা কেটে দিলাম। আল্লাহ, যদি ধরা খেয়ে যায় তাহলে আমার খবর আছে। কিন্তু কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল, তাকেই দেখি ফারিয়া ফোন দিয়েছে। আমি দ্রুত ফোন কেটে দিলাম। আমি শিওর ফারিয়া মনে করছে আমি ওকে ফোন করেছি। কেটে দেবার পর ফারিয়া আবার ফোন দিল। এবার আমি ফোনটা বন্ধ করে রাখলাম। যদি কোনোভাবে বুঝে ফেলে আমি, তাহলে আমার কপালে কি আছে আমি জানি না। যাই হোক, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে অফিসের জন্য বের হলাম। কিন্তু মাথায় আমার একটাই চিন্তা, বাবা মায়ের জন্য ঔষধ, বোনের জন্য টাকা কোথায় পাবো এখন এতগুলো টাকা? এদিকে আমি আবার রাত্রে দেরি করে ঘুমিয়েছিলাম বলে সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই অফিসে যেতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে আমার। দেরি করতে চাইনি, তারপরেও দেরি হয়ে গেল। জানি না দেরি করছি বলে আমার কিছু হয় নাকি। আমি অফিসে ঢুকলাম। ফরহাদ ভাই আমাকে দেখে বলল, কি মিস্টার আলাউদ্দিন, দেরি হলো যে? ভাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। দ্বিতীয় দিনেই দেরি? মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছিলেন। সকলেই হেসে উঠল কথাটি শুনে। আমি লজ্জা পেয়ে আমার সিটে যাচ্ছি, তখন পিছন থেকে পিয়ন চাচা ডাক দিল। স্যার, বলেন চাচা। আপনাকে ম্যাডাম তার রুমে যেতে বলেছে। কেন? দেরি করছি বলে হয়তো কিছু বলবে। জানি না, আপনাকে ডেকেছে। চাচা এই বলে চলে গেল। আমি ম্যাডামের রুমে গেলাম। ম্যাম, আসতে পারি? জি আসুন। ম্যাডাম আমাকে ডেকেছেন? ডাকলাম। দেরি করে অফিসে আসলেন কেন? সরি ম্যাডাম, দেরি হয়ে গিয়েছে একটু। কেন দেরি করলেন? আপনার স্ত্রী কি আপনাকে ছাড়ছিল না? ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? ফারিয়া ভেবেছিল আমি হয়তো বিয়ে করেছি। না ম্যাডাম। তাহলে দেরি করলেন কেন? দেরি হয়েছে কারণ ঘুমটা দেরিতে ভেঙেছে। ঘুমাবেন তো চাকরি করতে আসছেন কেন? যত সব। সরি ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে, আর দেরি হবে না। শুনুন, আর একদিন দেরি করলে চাকরি থেকে বের করে দিব। আপনার চেহারা দেখার জন্য চাকরিটা দেইনি। ক্ষমা করে দিন ম্যাডাম, আর কখনো দেরি করব না। মনে থাকে যেন। থাকবো। ম্যাডাম, এখন তাহলে আমি আসি, আপনার দেওয়া ফাইলের কাজটা শেষ করতে হবে। আসুন। তারপর যখন বের হয়ে আসতেছি তখন ফারিয়া পিছন থেকে ডাক দিল। শুনুন। জি ম্যাডাম। আমি পিছন ফিরে তাকালাম। এইদিকে আসুন। আমি সামনে গেলাম। আপনার ফোনটা দেন। ফারিয়া হঠাৎ আমার ফোন চাইলো। আমি অবাক হয়ে তাকালাম। কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? ফোন দেন আপনারটা। কিন্তু ম্যাডাম কেন? মনে হয় কালকে রাত্রে আমি ফোন দিয়েছিলাম নাকি সেটি চেক করবে। চেক করলে তো ধরা খেয়ে যাব, কারণ কল ডিটেলস ডিলিট করিনি আমি। কেন পরে জানবেন, এখন ফোন দিন। তারপর আমি বাধ্য হয়ে ফোনটি দিলাম। লক কি? আমি পাসওয়ার্ড বলার পর ফোনটি খুলে কল লিস্টে গেল। আমি হাফসা দেখতে পাচ্ছিলাম। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া তার সিট থেকে উঠে আমার সামনে আসলো। আমি তাকিয়ে দেখলাম ফারিয়ার রাগে তার মুখ লাল হয়ে আছে। ম্যাডাম, আমি ভয়ে চুপ করে থাকলাম। আমাকে ফোন দিয়েছিলেন কেন? না মানে ম্যাডাম। খুব জোরে আমাকে থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তো সাহস হলো কি করে আমাকে কল করার? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ফারিয়া যে এতটা রেগে যাবে ভাবতেও পারছি না। শোন, তোকে চাকরি দিয়েছি বলে মনে করবি না আমি পুরনো সবকিছু ভুলে গিয়েছি। তাই পরবর্তীতে আমার ফোনে আবার ফোন করলে তোর চাকরি থেকে তোকে বের করবই। আর কি কি করব জানি না। বুক ফেটে কান্না আসছে আমার, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখলাম। আমাকে মাফ করে দেন। জীবনও আর কখনো আমি আপনাকে ফোন দিব না। এই, তুই যা তো আমার চোখের সামনে থেকে। আর 12টার পর ফাইলটা নিয়ে আসবি। আচ্ছা ম্যাডাম। আমি আর কিছু না বলে নিজেকে ঠিক করলাম, যাতে বাইরের কেউ না বোঝে আমার সাথে কি হয়েছে। আমি বাইরে এসে কারোর সাথে কোনো প্রকার কথা বললাম না। কিন্তু নাবিলা আর নুসরাত ম্যাডাম দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে দেখে আমার কাছে আসলো। কি ব্যাপার,
ভেতরে এতক্ষণ কি করলেন? কই কিছু করিনি তো। ম্যাডাম আমাকে কাজ সম্পর্কে কিছু ধারণা দিল। আপনি মিথ্যা বলছেন। আমি স্পষ্ট ফারিয়া ম্যাডামের জোরে কথা বলার শব্দ পেয়েছি। ম্যাডাম আপনার সাথে অনেক খারাপভাবে কথা বলেছে। আরে না, মিথ্যা বলছি না। খারাপভাবে কথা বলবে কেন? যদি ভেতরে কিছু না হয়ে থাকে তাহলে আপনার মুখে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে, এটি কিসের? যাদের সাথে কাজ করি তাদের সামনেও আর লজ্জা বলতে কিছু থাকলো না। আমি আর কিছু না বলে চুপ করে মাথা নিচু করে থাকলাম, কারণ তারা সব বাইরে থেকে শুনতে পেয়েছে। আমি বুঝি না, ম্যাডাম তো এমন না, অনেক ভালো মনের মানুষ, তাহলে আপনার সাথে এমন করে কেন? আমার মনে হয় কোনো কিছুর জন্য ম্যাডাম ওনার উপর রেগে আছে। কি ব্যাপার? আপনি চুপ কেন? বলুন ম্যাডাম কেন আপনার সাথে এত খারাপ ব্যবহার করে? শুনতে চান আপনারা? বলুন। বলবো, তবে এখন না, ব্রেক টাইমে বলবো। এখন আমাকে ম্যাডামের দেওয়া ফাইলগুলো তৈরি করতে হবে। এই বলে আমি সোজা সিটে গিয়ে বসলাম, কিন্তু পেছন থেকে ওনারা ডাকতে লাগলো। আমি না শুনে চলে আসলাম। আমার সিটে এসে চুপচাপ ফারিয়ার দেওয়া ফাইলগুলো বের করলাম। ফাইলের দিকে তাকিয়ে দেখি কোনো কাজই করিনি। করবো কিভাবে? আমি তো কোনো কাজই পারি না, কিভাবে কি করতে হয় জানি না। আমি বোকার মতো ফাইলটা ঘাটাঘাটি করতেছিলাম। কখন যে মনের মধ্যে আটকা থাকা কষ্টে নিজের চোখ পানি এসে ভরে গিয়েছে আমি তা জানি না। চোখের পানি নিজের অজান্তেই আমার গাল বেয়ে পড়তে লাগলো। চোখের পানি মোছার সময় আমি পাশের সিটে আর চোখে তাকিয়ে দেখে সুজাতা নামের মেয়েটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি দ্রুত নিজের চোখের পানিগুলো মুছে নিজেকে আড়াল করলাম সুজাতা ম্যাডামের কাছ থেকে। এরপর ফাইলের কাজটি নিয়ে ভাবতে ভাবতে কখন যে 12টা বেজে গিয়েছে জানি না। আজকে আমার অফিসের বস মানে ফারিয়ার বাবা করিম চৌধুরী, উনি অফিসে আসবেন, কারণ আমার কাছে দেওয়া ফাইলটি নিয়ে কোথায় যেন যাবেন। হয়তো কোনো মিটিং আছে, কিন্তু ফাইলের কোনো কাজই তো আমি শেষ করতে পারিনি। 12টা 30 বাজে। ফারিয়া ম্যাডাম অনেকক্ষণ আগে ফাইলটি নিয়ে যেতে বলেছে। আমি যাইনি, কিভাবে যাব? কোনো কাজই তো করতে পারিনি। জানি না আমার এখন কপালে কি আছে। এভাবে কি কাজ করা যায়? জানি কি করব, বুঝি না। কাজের ধারণা ভাবতেছি, কাজটি নিজে থেকেই ছেড়ে দিব। এভাবে অপমান হতে আর ভালো লাগছে না। এতে আমার পরিবারের যা হওয়ার হবে। অন্য চাকরি দেখব, না হলে রিক্সা চালিয়ে পরিবার চালাবো, তবুও আর এখানে থাকতে পারবো না। এসব যখন বসে বসে ভাবতেছিলাম তখন হঠাৎ ফারিয়া ম্যাডাম তার রুম থেকে বের হলেন আর সোজা আমার কাছে আসলেন। ফারিয়া ম্যাডামকে দেখে সকলে দাঁড়িয়ে গেলেন, আমিও দাঁড়ালাম। ফারিয়া আমার কাছে এসে বলল, ফাইল কোথায়? আমি ফাইলটা ভয়ে ভয়ে ম্যাডামকে দিলাম। ম্যাডাম ফাইলটা খুলে দেখলো ফাইলের কোনো কাজই হয়নি। এতে উনি প্রচন্ড রেগে গেলেন আর ফাইলটা জোরে আমার মুখে ছুঁড়ে মারলেন। কি করছেন এগুলো? কোনো কাজই তো শেষ করতে পারেননি। ফারিয়ার রেগে জোরে জোরে কথাগুলো বলল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। ছেলে খেলা মনে করেছেন এটি? 1 লক্ষ টাকার প্রজেক্ট এটি। তার থেকে বড় কথা, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে যদি ফাইলটা এখন জমা দিতে না পারি? আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের বস আসতেছে, কি বলবেন ওনাকে? আর বলতে না বলতেও বস রুমে এসে হাজির। কি হয়েছে এখানে? স্যার, কাজের ফাইলের কাজ শেষ হয়নি বলে ম্যাডাম ওনার সাথে রাগারাগি করতেছে। কোন ফাইল? যেই ফাইলটা নিতে আপনি এসেছেন। হোয়াট? কাজ শেষ হয়নি মানে? এখন তো সেই ফাইলটা আমার লাগবে। এই নতুন স্টাফ কাজ করতে পারেনি। তারপর বসের রেগে আমার কাছে আসলো। কি ভেবেছোটা কি? নতুন কাজে যোগ দিয়ে কাজ চুরি করা? কেন কাজ করোনি বেয়াদব ছেলে? আমি আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এই, একদম কান্না করবে না। কাজ করেনি কেন তাই বলো, নাইলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব। সরি স্যার। সরি? কিসের সরি? কাজ করোনি কেন? স্যার, আমি একটি কথা বলি। তুমি কি বলবে? স্যার, উনি কিভাবে কাজ করবে? ওনার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নাই। মানে? কাজ সম্পর্কে কোনো ধারণা নেই মানে? মানে বস, উনি তো নতুন, আর নতুন স্টাফের কারো আন্ডারে কাজ করতে দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু ফারিয়া ম্যাডাম ওনাকে কারো আন্ডারে কাজ দেয়নি, সো উনি কাজ পারবে কিভাবে? ফারিয়া তার ভ্রু কুঁচকে ফারহাদ ভাইয়ের দিকে তাকালো। হোয়াট? ফারিয়া, কি শুনছে এগুলো? এগুলো কি সত্যি? সত্যি, কিন্তু আমি তো ভেবেছিলাম উনি কাজগুলো পারবে। ভেবেছিলাম মানে? নতুন স্টাফ কারো আন্ডারে দেওনি,
তারপর আবার এত বড় কাজ তার কাছে দিছো? সব দোষ তো তোমার, ছেলেটির কোনো দোষ নেই। সরি। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। এই যে দেখো, ফাইলের জন্য ফোন দিচ্ছে। কি বলবো তাদেরকে এখন? আমার মতো ফারিয়া চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর বস ফোনটি রিসিভ করলো। তারপর বস ফোনের ওপাশে থাকা লোকটিকে বলল, আসলে একটু সমস্যার কারণে 1 ঘন্টা দেরি হবে ফাইলটা দিতে। 1 ঘন্টা পর ফাইল দিলে কোনো সমস্যা হবে? ওপাশ থেকে কি বলল আমি জানি না। অনেক অনেক ধন্যবাদ। 1 ঘন্টা পর ফাইল নিয়ে আমি আসতেছি। ফোন কেটে দেবার পর, শোনো, তোমরা সকলে মিলে 1 ঘন্টার মধ্যে ফাইলটা রেডি করবে। আমি ভেতরে আছি। ওকে স্যার, আমরা দেখতেছি। এই বলে ফারহাদ, ফেরদৌস, নুসরাত, নাবিলা সকলে মিলে ফাইলের কাজ করতে লাগলো। আর বস আমাকে বলল, এই ছেলে, তোমার নাম কি? যে আলাউদ্দিন স্যার। বলো, তুমি কার আন্ডারে কাজ করবে? আপনারা যার আন্ডারে দিবেন। স্যার, ওনার সিট আমার পাশে, তাই উনাকে আমার আন্ডারে দেন। আমরা সকলে সুজাতার দিকে তাকালাম। এই তো পাওয়া গেছে। আজ থেকে তুমি সুজাতার সাথে কাজ করবে। এদিকে ফারিয়া আর ফারহাদ ভাইরা মিলে ফাইলটি তৈরি করতে লাগলো। আর এদিকে সুজাতা ম্যাডামকে ডাকলো। আমি ওনার কাছে গেলাম আর ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলুন তো। জি বলুন। আপনার সাথে ফারিয়া ম্যাডাম এমন করলো কেন? প্রথম দিন থেকে দেখতেছি আপনার সাথে ম্যাডাম রুড ব্যবহার করে, কিন্তু কেন করে এমন? শুনতে চান? অবশ্যই বলুন। বলবো, তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন। ওকে, বলুন, কি জানতে চান? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? আর হঠাৎ কেন আমাকে আপনার আন্ডারে নিলেন? আমার ভালো লাগে না, তাই চুপচাপ থাকি। আপনি যেদিন সবার সাথে মিলেমিশে থাকবেন, সবার সাথে ফ্রি হবেন, সেদিন বলবো ফারিয়া ম্যাডাম কেন আমার সাথে এমন করে। যদি আজই সবার সাথে কথা বলি? তাহলে কালকে বলবো। কেন কেন? তা হবে কেন? আমি খেয়াল করলাম ফারিয়া আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। দেখতেছি আমরা কি করি, কারণ একটু পর আমাকে বাসায় যেতে হবে। বাসায় অসুস্থ বাবা মার, তাদের জন্য ওষুধ আনতে হবে। সকালে ওষুধ শেষ হয়েছে, দুপুরের ওষুধ কিনে বাড়িতে যেতে হবে। ও, তাহলে কালকে বলবেন তো? বলবো, তবে সবার কাছে একসাথে। যদি আপনি তাদের সাথে কথা বলেন তাহলে সবার কাছে একসাথে বলবো। আচ্ছা, আমি আজই সবার সাথে কথা বলবো, কালকে ব্রেক টাইমে বলবেন। আচ্ছা, তাই হবে। আমাদের হাসাহাসি দেখে আমি বুঝতে পারলাম ফারিয়া রেগে যাচ্ছে। আচ্ছা, চলুন আপনাকে বোঝাই কিভাবে কাজ করতে হবে। সেটাই ভালো। তারপর সুজাতা আমাকে কাজটি সম্পর্কে ধারণা দিতে লাগলো। এদিকে 1 ঘন্টা আগে ফাইলের কাজটি শেষ। স্যার ফাইলটি নিয়ে চলে যাচ্ছিল, তখন স্যার আমাকে ডাক দিলেন। স্যার। বলো। স্যার, আমার আজকে এখন ছুটির দরকার ছিল। ছুটির কথা শুনে ফারিয়া সকলে আমাদিকে তাকালো। কেন ছুটি দরকার কেন? আসলে স্যার, আমার অসুস্থ বাবা মা একা ঘরে, তাদের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, যাও। ধন্যবাদ স্যার। তারপর স্যার চলে গেল। আমি চলে আসার আগে সবাইকে বললাম, শুনুন সকলে, সুজাতা আপু আজ থেকে আপনাদের সবার সাথেই কথা বলবে। সকলে অবাক হয়ে, এই সত্যি? সত্যি। পাশেই ফারিয়া দাঁড়িয়েছিল। কালকে ব্রেক টাইমে বলবো, এখন আসি, এই বলে আমি চলে আসলাম। বাইরে এসে সোজা আমি আমার কাজে চলে গেলাম। আমি জানি আমি কিভাবে 10,000 টাকা জোগাড় করব। আমি সোজা ফোন সার্ভিসের দোকানে গেলাম, মানে যেখানে পুরান ফোন কিনে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আমার ফোন বিক্রি করে দেব। ফোনটি কিনছিলাম 30,000 টাকা দিয়ে। অবশ্য ফোনটি আমি কিনিনি, আমার মামা আমাকে কিনে দিয়েছিল। যাই হোক, ফোনের দাম গেল 12,000 টাকা। সেটি বিক্রি করে 12,000 টাকা দিয়ে মেডিসিনের দোকানে গেলাম। তারপর 6,000 টাকার ওষুধ কিনলাম, মানে 1 মাসের ওষুধ কিনলাম। আর রোদেল আর প্রাইভেটের বেতন সবকিছুতে 5,000 টাকা লাগলো। আর 1,000 টাকা আমার কাছে ছিল। সেই টাকা দিয়ে কিছু বাজার করলাম। সেখান থেকে আবারও কিছু টাকা বাঁচিয়ে বোনের জন্য লাল ছুরি কিনলাম।
বোন আমার লাল চুড়ি খুব পছন্দ করে, কিন্তু অভাবের জন্য কখনো কিনে দিতে পারিনি। যাই হোক, এগুলো নিয়ে বাসায় যেতে লাগলাম পরিবারের জন্য বাঁচার। বাবা মার ঔষধ, বোনের বেতন পরিশোধ করতে পেরে নিজে এখন একটু পরিবারের বড় ছেলে বলে মনে হচ্ছে। পরিবারের জন্য কিছু করতে পারলে সত্যি মনের মধ্যে একটি প্রশান্তির হাওয়া বইতে থাকে। আমি বাজার নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। আমার হাতে ঔষধ বাজার দেখে মা ছুটে আসলো। বাজার ওষুধ দেখে বাবা মার মুখে একটি স্বস্তির হাসি দেখতে পেলাম, যে হাসিটা দেখার জন্য পৃথিবীর সকল ছেলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা তুই এত ওষুধ কিনছিস, বাজার করছিস, টাকা পেলি কোথায়? কি যে বলো মা, তোমার ছেলে এখন চাকরি করে, টাকার অভাব। আর এই দেখো, এটি কি? লাল চুড়ি রোদেলার জন্য। রোদেলা যদি দেখে লাল চুড়ি, তাহলে তো তোর বোন খুশিতে আত্মহারা হয়ে যাবে। ওর জন্য গিফট এটি। ও আসো কলেজ থেকে, তুমি এখন যাও বাবা, আর তুমি খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিও। আচ্ছা বাবা। তারপর মা খুশি হয়ে ওষুধ নিয়ে বাবার কাছে গেল। মায়ের মুখের হাসি দেখে মনটা ভরে গেল। আমি এখন রোদেলার জন্য লাল চুড়ি নিয়ে অপেক্ষা করছি, কখন আসবে আমার বোনটা। মনে হয় এসেছে, কারণ আমার রুমের বাইরে মার গলার শব্দ শুনতে পেলাম। তারপর মা খুশি হয়ে ওষুধ নিয়ে বাবার কাছে গেল। মায়ের মুখের হাসি দেখে মনটা ভরে গেল। আমি এখন রোদেলার জন্য লাল চুড়ি নিয়ে অপেক্ষা করছি, কখন আসবে আমার বোনটা। মনে হয় এসেছে, কারণ আমার রুমের বাইরে মার গলার শব্দ শুনতে পেলাম। তুই এসেছিস? কেন? তোর জন্য তোর ভাইয়া সেই কখন থেকে অপেক্ষা করতেছে। ভাইয়া অপেক্ষা করতেছে? হুম। কিন্তু কেন? আর ভাইয়া কোথায়? ওর রুমে আছে, যা তুই গেলেই বুঝবি। রোদেলা আর কিছু বলে বইগুলো ওইখানে রেখে দ্রুত আমার কাছে আসলো। ভাইয়া, তুমি আমার জন্য অপেক্ষা করছো? করতেছি তো, কিন্তু আমার বোনের তো কোনো খবরই নেই। কিন্তু কেন ভাইয়া, কিছু বলবে? বলবো না, তবে তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ। কি সারপ্রাইজ? বলো আমাকে। বলবো, তবে তার আগে তোকে চোখ বন্ধ করতে হবে। ওকে, এই যে করলাম, এখন বলো। তোর সইছে না বলে বোন আমার দ্রুত চোখ বন্ধ করে ফেললো। আমি যতক্ষণ না বলবো চোখ খুলবি না। আমি এই বলে চুড়িগুলো আস্তে করে হাতে নিলাম। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করো ভাইয়া। আমি চুড়িগুলো রোদেলার মুখের সামনে এনে চুরির ঝুমুর ঝুমুর শব্দ করতে লাগলাম। চুরির শব্দ শুনে তখনই রোদেলা তার চোখ খুলে ফেললো। আর চুড়িগুলো দেখে বোন আমার, ও মা, লাল চুড়ির। তোর জন্য। কি সুন্দর চুড়িগুলো। লাভ ইউ ভাইয়া। এই বলে আমাকে জড়িয়ে বলল, পাগলি নে চুড়িগুলো পর এখন, দেখি কেমন লাগে আমার বোনকে। তারপর রোদেলা চুড়িগুলো পরলো। ভাইয়া কেমন লাগছে আমাকে? খুব সুন্দর মানিয়েছে তোর হাতে। দেখতে হবে না হাতটা কার বোনের? তাই না? দুষ্টামি অনেক হয়েছে। শোন, তোর সব বেতন পরিশোধ করে দিছি। সত্যি বলছো ভাইয়া? রে পাগলি, সত্যি বলছি। শোন, তোকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। ভাইয়া, অবশ্যই ভালো রেজাল্ট করব। যাও এখন ফ্রেশ হয়ে নাও, দুজনে একসাথে খাবার খাবো। তুমি এখনো খাওনি? না, আমার লক্ষ্মী বোনের জন্য অপেক্ষা করতেছিলাম। এই জন্য তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে 5 মিনিট দাও, আমি 10 মিনিটে আসতেছি। এই বলে বোন চলে গেল। বোন দেখে আমার চরম দুষ্টু হয়ে গেছে। তারপর খাবার খাওয়ার পর ফোনের সিমগুলো যত্ন সহকারে মানিব্যাগের ভিতরে রেখে দিলাম, কারণ ফোন তো নেই। এদিকে ফারিয়া বাসায় এসে না খেয়ে তার রুমে চলে গেল। তার বাবা তাকে আজ বকেছে, এজন্য ফারিয়া রেগে আছে। তার বাবার প্রতি কোনো রাগ নেই, রাগ শুধু আমার উপর, কারণ বকা খেয়েছে আমার জন্য। ফারিয়া শুধু ভাবছে কিভাবে আমার সাথে প্রতিশোধ নিবে। এখন ভিউয়ার্সরা ভাবতেছেন ফারিয়ার এত রাগ কেন। আমি আপনাদের বলি, ফারিয়ার রাগার যথেষ্ট কারণ আছে। কারণ ওর সাথে আমি যা করেছি তা ওর দিক থেকে রাগ করাটা সম্পূর্ণ যুক্তিযুক্ত। তবে আমার দিক থেকে আমি যা করেছি সেটিও আমার দিক থেকে যুক্তিগত।
পূর্বে আমার মধ্যে কি হয়েছিল তা আপনারা সময় মতো জানতে পারবেন। চলেন গল্পে ফিরি। পরের দিন সকাল সকাল আমি অফিসে রওনা দিলাম, কারণ দেরি হলে আর হয়তো চাকরি থাকবে না। তাই দ্রুত অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর দেখি সকলে মিলে আড্ডা দিচ্ছে, তাদের মধ্যে সুজাতাও রয়েছে। কিন্তু সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, আমি তাদের সামনে গেলাম। এই তো এসে গেছে মিস্টার আলাউদ্দিন। হাই, সকলে কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও ভালো, কিন্তু কথা হচ্ছে সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছেন যে? আড্ডা দিচ্ছি কারণ ম্যাডাম এখনো আসেনি। ও, কেন আসেনি? কেন আসেনি জানি না। ভাই এসব বাদ দিয়ে আপনি ফারিয়া ম্যাডাম আর আপনার কাহিনী কি সেটা বলেন। ঠিক, সেটি বলেন। না, এখন না, এখনো সময় হয়নি। এই যে মিস্টার, এটি কিন্তু ঠিক না। আপনি কালকে আমাকে বলেছেন আপনি বলবেন আজ। আমাদেরও বলেছিল বলবে। সরি, একটু মিথ্যা বলেছি সবাইকে, তবে এটি সত্য, একদিন আপনাদের সবাইকে বলবো। এটি কিন্তু ঠিক করছেন না। আরে বাদ দিন, বলবো তো বলছি। এখন চলুন যার যার সিটে যাই। ম্যাডাম যখন তখন আসতে পারে, এরকম গোল মিটিং করতেছে দেখলে খবর আছে। ঠিক বলেছেন, চলেন যার যার সিটে যাই। তারপর আমরা যার যার সিটে গিয়ে বসলাম। আমি সুজাতার পাশে বসে কাজ শিখতে লাগলাম। আচ্ছা, ম্যাডামের সাথে আপনার কাহিনী কি বললেন না কেন? আরে বাদ দিন, বলবো সময় মতো। আপনি আমাকে একটি কথা বলেন তো। কি কথা? আপনি কি প্রেমে সেকা টাকা খাইছিলেন নাকি, যার জন্য একা একা চুপচাপ থাকতেন? হা হা হা, প্রেম কি তাই বুঝলাম না, আবার ছ্যাঁকা? মানে কি, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কখনো প্রেম করেননি? না, করিনি। আমি ঘাড় ব্যাকা করে সুজাতার মুখের দিকে তাকালাম। ঠিক তখনই ফারিয়া অফিসে ঢুকলো আর আমাদের দিকে তাকালো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? সুজাতা আমার তাকিয়ে থাকার ভাব দেখে হাসতে লাগলো। না, আমি দেখতেছি এই যুগের মেয়ে নাকি প্রেম করেনি। বিষয়টি খুবই রহস্যজনক। আমি ফারিয়া দিকে তাকিয়ে থেকে বললাম, জি, আমাকে দেখুন, আমি সিঙ্গেল। বিশ্বাস হচ্ছে না? আমি তো ভাবতাম শুধু ফেসবুক ব্যবহারকারী মেয়েরা সিঙ্গেল, কারণ তাদের বয়ফ্রেন্ড নেই বলে ফেসবুকে এসে বয়ফ্রেন্ড খোঁজে। আপনার কি কি ফেসবুক আইডি আছে? আমাদের হাসাহাসি দেখে রাগে ফুলতে ফুলতে ফারিয়া তার রুমে চলে গেল। ফারিয়া রুমে গিয়ে রাগে ফুলতে লাগলো আর ভাবতে লাগলো আমাকে কিভাবে শায়েস্তা করবে। সত্যি বলতে ফারিয়ার মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। ভালোবাসাটা জন্মাবে, তবে সেটি অনেক দেরিতে। এদিকে না, আমার কোনো আইডি নেই। তবে হ্যাঁ, মেয়েদের সম্পর্কে এমন ধারণা ঠিক না। আরে মজা করলাম, আমি নারী জাতিকে অনেক মর্যাদা করি, কারণ তারা মায়ের জাত। ধন্যবাদ। আমি আর সুজাতা বসে বসে গল্প করছিলাম আর কাজ শিখতেছিলাম। ঠিক তখন পিয়ন আসলো। স্যার, আপনাকে ম্যাডাম ডাকে। আজকে আবার ডাকে কেন জানি না, আপনাকে এখনই যেতে বলছি। পিয়ন এই বলে চলে গেল। দেখি আজ আবার কি বলে। সাবধানে। ভাই, আজ আবার ডাকে কেন? গিয়ে দেখি কি বলে। আপনার কপালটা খারাপ। পুরা কপাল। থাকেন, দেখি কি বলে। তারপর ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম আসবো? আসুন। এই যে অফিসে ভর্তি হয়েছি না, এখন পর্যন্ত ফারিয়া কখনো আমাকে বসতে বলেনি, আজকেও বললো না। ম্যাডাম আমাকে ডেকেছেন? অফিসে কাজ বাদ দিয়ে এত হাসাহাসি কিসের? কখন হাসাহাসি করলাম ম্যাডাম? আবার মুখের উপর কথা বলে। আমি নিজের চোখে দেখেছি আপনি কাজ বাদ দিয়ে সুজাতার সাথে মধুর গল্পে আচ্ছন্ন ছিলেন। আসলে ম্যাডাম, কাজের মধ্যে একটি কথাতে হাসতেছিলাম। এটি হাসাহাসির জায়গা না। কাজ করতে ভদ্রভাবে করবেন, নিয়ম মেনে কাজ করবেন। জি ম্যাডাম, আর হাসাহাসি করবো না। মনে থাকে যেন। ম্যাডাম, মনে থাকবে। এখন আমি আসি ম্যাডাম। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। কেন ম্যাডাম? কেন আপনাকে বলতে হবে? দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাকুন। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কেন দাঁড়িয়ে আছি জানি না। হয়তো সুজাতার সাথে হেসে হেসে কথা বলছি বলে দাঁড়িয়ে থাকাটা আমার শাস্তি। 10 মিনিট দাঁড়িয়ে আছি। তারপর ম্যাডাম আমাদেরকে তাকিয়ে বলল, এই চেয়ারটা নিয়ে ওইখানে যান। কেন ম্যাডাম?
আর একবার যদি প্রশ্ন করেন তাহলে আপনার খবর আছে। আমি আর কিছু না বলে চুপচাপ চেয়ার নিয়ে রুমের এক পাশে চলে গেলাম ম্যাডামের কথা মতো। আর এদিকে বাইরের সকলে ভাবতে লাগলো ভিতরে আমি এতক্ষণ কি করি। আমি চেয়ার নেওয়ার পর ফারিয়া বলল, চেয়ারে চুপচাপ বসে থাকুন। আমি চুপচাপ বসে পড়লাম, কিছু বললাম না। কিন্তু ফারিয়ার এইসব করার আগা মাথা কিছুই বুঝলাম না। আমাকে বসিয়ে রেখে নিজে তার কাজ করতে লাগলো। আরো আধা ঘন্টা নীরবে বসে থাকলাম, কিন্তু ফারিয়া আর কিছু বলল না। কিন্তু আমার চোখ হঠাৎ ফারিয়ার চোখের মায়ায় আটকে গেল। ফারিয়ার চোখগুলো টানা হরিণের চোখের মতো, এত সুন্দর চোখ। ওর চোখের দিকে আমি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম যখন আমাদের রিলেশন ছিল। তাই আমি এক নজরে সে আগের মতো গালে হাত রেখে নীরবে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া বিষয়টি বুঝতে পারে আমি সে আগের মতো ওর দিকে তাকিয়ে রয়েছি। তাই ফারিয়া আর কাজে মনোযোগ দিতে পারছিল না, এদিক ওদিক করছিল যাতে আমার দৃষ্টি পড়ে। কিন্তু ফারিয়া খুব ভালো করেই জানে আমি কিভাবে ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম। ফারিয়া আর সহ্য করতে না পেরে সিট থেকে উঠে আমার কাছে আসলো। কি ব্যাপার, কি হচ্ছে এটা? আমার ধ্যান ভাঙলো। কি হচ্ছে ম্যাডাম? কিছু বুঝছেন না? আমার দিকে তাকিয়েছিলেন কেন? কোথায় ম্যাডাম? আমি তো আপনার পাশে থাকা ওই চমকপ্রদ কলমটির দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম, কলমটা কত দিয়ে কিনছেন? এখন কি বলবি রে? কি, তুই কলমের দিকে তাকিয়েছিলি? আপনার দিকে তাকাবো কোন দুঃখী? কেমন লাগে দেখো এখন। যান আপনি আমার সামনে থেকে। আমি এই কথাটি শোনার জন্য অপেক্ষা করছিলাম। শোনা মাত্রই আমি দ্রুত রুম থেকে বের হয়ে আসলাম। আমি দ্রুত বেরিয়ে যাওয়া দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। যাই হোক, 1 ঘন্টা পর বাইরে এসে দেখলাম আরেকটা ঘটনা। সব স্টাফ দাঁড়িয়ে আছে আর খুব কাছ থেকে আমাকে দেখতে লাগলো। লে হালুয়া, ভিতরে ছিলাম এক বিপদে, বাইরে আবার আরেক ঝামেলা। ফারহাদ, ফেরদাউস ভাই, কি হচ্ছে এগুলা? না, দেখতেছি আজকে কোথায় কোথায় থাপ্পড়ের দাগ রয়েছে। এই 1 ঘন্টা ধরে ভিতরে কি করলেন বলেন তো? আরে কিছু না, ম্যাডাম শুধু আমাকে ভিতরে বসিয়ে রেখেছিল। শুধুই কি বসিয়ে রেখেছে নাকি অন্য কিছুও করছে? আরে কি বলছেন এগুলো? কি হচ্ছে এখানে? হঠাৎ ফারিয়া রুম থেকে বাইরে বের হয়ে বলল। ফারিয়া দেখলো সকলে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হলো বলুন, সকলে এখানে কি করছেন? না ম্যাডাম, কিছু না, এই একটু কথা বলছিলাম। ম্যাডাম। ফারিয়া আমার দিকে কেমন যেন চোখ করে যেন তাকালো, তারপর বলল, ওহো আচ্ছা, আপনারা শুনুন, কালকে আমাদের সকলের কুয়াকাটা যেতে হবে অফিসের কাজে, সাথে ভ্রমণ, 10 দিনের সফর। তাই সকলেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম, হঠাৎ ভ্রমণ, আবার অফিসের কাজ, আবার কুয়াকাটা, বিষয়টা কেমন জানি লাগলো আমার কাছে। কখন ম্যাম? কালকে সকাল 10টার মধ্যে সকলে চলে আসবেন। তবে এই ভ্রমণে অফিস স্টাফ বাদে বাইরের কেউ এলাও না। এই বলে ফারিয়া তার রুমে চলে গেল। আর এদিকে সকলে তো খুব খুশি, কারণ ভ্রমণে যাবে, তাও 10 দিনের জন্য, অফিস থেকে সব খরচ। আমিও অনেক খুশি হলাম। তবে ছোট বোনকে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু বাইরের কেউ তো এলাও না। যাই হোক, বোনকে বলবনি অফিসের কাজে বাইরে যাব, ভ্রমণের কথা শুনলে মন খারাপ করবে। তারপর ছুটির সময় আমি ফরহাদ ভাইয়ের কাছে গেলাম সাহায্যের জন্য, কারণ 10 দিনের জন্য বাইরে যাচ্ছি, বাসায় কিছু টাকা না দিয়ে গেলে বাবা মা বোন খাবে কি। ফরহাদ ভাই, আমার একটু সাহায্য করবেন? কি সাহায্য বলুন? আসলে বাইরে যাচ্ছি অনেক দিনের জন্য, তাই বাড়িতে কিছু টাকা দেওয়ার দরকার ছিল। কিছু টাকা ধার দিবেন? না, দেব না। মুখের উপর না করে দিবে ভাবতে পারিনি, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আপনাকে আমি টাকা দেবো কেন? ভাই বলে ডাকছি আপনাকে, আর আপনি কিভাবে এসে টাকা চাচ্ছেন? আমাকে কিছু টাকা ধার দিবেন? বুঝলাম বলে রাগ করছে, আমি ওভাবে টাকা চেয়েছি বলে। বলুন কত টাকা লাগবে? আমি ফরহাদ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ দিয়ে অঝরে পানি বের হতে লাগলো। আরে কান্না করছেন কেন? বলুন কত টাকা লাগবে? 5000 হলে হবে। ওকে। ফরহাদ ভাই 5000 টাকা বের করে দিল। তখনই আবার ফেরদাউস ভাই এসে, ওহো, আমি তাহলে কারো ভাই না? এভাবে বলছেন কেন? আপনি তো আমারও ভাই। যদি ভাই হতাম তাহলে আমার কাছে এসে টাকা চাইতেন। সরি ভাই, পরের বার চাবো। ফরহাদ ভাই হেসে দিল। ধরুন। ফেরদাউস ভাই আরো 5000 বের করে আমার হাতে দিল। আরে আমার এত টাকা লাগবে না। ধরুন বলছি। এক প্রকার জোর করে আমাকে টাকাগুলো দিল।
আর বলে দিল দুজনে টাকা ফেরত দেবার কথা বললে খবর আছে। খুশিতে আমার চোখে পানি টলমল করছে, খুশিতে আমার চোখের পানি টলমল করতে লাগলো। এরকম সহপাঠীদের সাথে কাজ করলে, এদের মতো ভাই থাকলে পৃথিবীটা কত সুন্দর লাগে, বেঁচে থাকতে ইচ্ছা করে তখন। যাই হোক, টাকাগুলো নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বোন, বাবা, মাকে বোঝালাম অফিসের কাজের জন্য বাইরে যাব। তাদেরকে 5,000 টাকা দিলাম আর 5,000 টাকা আমার কাছে রাখলাম। রোদেলাকে বললাম এই কয়দিন কলেজে না যেতে, বাবা মায়ের কাছে থাকতে বললাম। আর সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোনের কান্না দেখে আর আসতে ইচ্ছা করছিল না, তবুও চলে আসলাম। বোনটা এমনই, আমি কোথাও গেলে কান্না শুরু করে দেয়। যাই হোক, অফিসের সামনে এসে দেখি সকলে এসে হাজির, শুধু আমি দেরিতে আসছি। আর হ্যাঁ, ফারিয়ার প্রিয় কালার নীল রং, এর পাঞ্জাবি পরে আসছি। কিন্তু ফারিয়া আমার দিকে একবার তাকে আর তাকালো না। যাই হোক, খারাপ লাগলেও আমি যাওয়াতে বাস চলা শুরু করলো। আমার পাশে সুজাতা এসে বসেছে, আর এটি দেখে ফারিয়ার রাগে ফুলতে লাগলো। আর ফারিয়া একা আমার পাশের বিপরীত সিটে বসেছে। পুরো একটা বাস, যাত্রী মাত্র 7 জন। আমরা সকলে একত্রে হলাম, মানে পাশাপাশি বসলাম। ভ্রমণটাকে মজাদার করতে সকলে একত্র হয়ে মজা করতে লাগলাম। বিশেষ করে সুজাতা বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, আর ফারিয়া তা দেখে রাগে অন্যদিকে তাকিয়েছিল। মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল। যে ফারিয়া আমার আশেপাশে কোনো মেয়েকে আসতে দিত না, সে ফারিয়ার সামনে এগুলো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন কি পরিমাণ রাগ করছে ফারিয়া। যাই হোক, অবশেষে আমরা কক্সবাজার চলে আসলাম। সেখান থেকে জাহাজে উঠলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কিন্তু পানি দেখে আমি অনেক ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। ফারিয়া জানে এটি। আপনাদের বলে রাখি, এটি কোনো অফিসিয়াল ট্রিপ ছিল না, এটি ছিল ফারিয়ার সাজানো একটি ট্রিপ। শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য ফারিয়া এই ট্রিপটি প্ল্যান করেছে। চলেন দেখি ফারিয়া কি করে আমার সাথে। তবে হ্যাঁ, আপনারা কেউ ফারিয়ার উপর রাগ করবেন না, কারণ গল্পের আসল মানে প্রধান কাহিনী একটু পরেই ঘটবে। আর যারা ভাবছেন গল্পটি আর কিছু পর্ব হয়ে শেষ হয়ে যাবে, তবে তারা শুনে রাখুন, গল্পটি অনেক বড়, অনেক কাহিনী নিয়ে সংগৃহীত। ধীরে ধীরে বুঝবেন, সাথে থাকুন, অনেক ভালো লাগবে আপনাদের। যাই হোক, জাহাজে ওঠার পর আমরা সকলে মিলে জাহাজের কিনারায় এসে উপর থেকে নিচের পানি দেখতেছিলাম। তীর থেকে অনেক দূরে চলে আসছি। তখন অনেক ক্লান্ত লাগছে আমার, চলেন রেস্ট নেই। চলেন সকলে। তারপর সকলে রেস্ট নিতে যেতে লাগলো। কি হলো, আপনি আসছেন না কেন? আপনারা যান, আমার অনেক ভালো লাগছে, সত্যি আমার অনেক ভালো লাগতেছিল। আচ্ছা থাকেন, আমরা গেলাম। আমি জাহাজের কিনারার দৃশ্য দেখতে থাকি। আমার পিছনে একটু দূরে ফারিয়া দাঁড়িয়েছিল। বাকি সকলে একটু আড়ালে যাওয়ার পর ফারিয়ার মুখে হাসি ফোটে, কারণ ফারিয়া এই সময়টার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, ফারিয়া আমাকে মেরে ফেলার চিন্তা করছিল। তবে এই পরিকল্পনাটা করেছে আবেগের বশে। ফারিয়া নিজেও জানে না সে কি করছে। যাই হোক, সুযোগ বুঝে আশেপাশে কেউ নেই দেখে তখন ফারিয়া চুপি চুপি দৌড়ে সোজা আমার কাছে এসে খুব জোরে আমাকে ধাক্কা দিল, যাতে আমি জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাই। কারণ ফারিয়া জানতো আমি সাঁতার জানি না। ধাক্কা খেয়ে আমি ছিটকে গিয়ে জাহাজের কিনারায় থাকা রডের সাথে আমি একটি বাড়ি খাই। বাড়ি খেয়ে আমি রডের উপর দিয়ে সমুদ্রে পড়ে গেলাম। সমুদ্রে পড়ে যাওয়ার সময় আমি মা বলে একটি চিৎকার দিই। সমুদ্রে পড়ে যাওয়ার সময় নিচ থেকে একটি মুহূর্তের জন্য আমার দৃষ্টি উপরে যায়। উপরে আমি স্পষ্ট দেখতে পাই ফারিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে আর হাসতেছে। কিন্তু আমার মা বলে চিৎকার দেওয়াটা ফারহাদ, ফেরদৌস ভাইরা শুনতে পায়। এই আলাউদ্দিন ভাই মা বলে চিৎকার দিল মনে হলো। আমারও তো তাই মনে হলো। চল তো গিয়ে দেখি। তারপর ফারহাদ আর ফেরদৌস ভাই দৌড়ে আসতে লাগলো। আমার চিৎকারটা জাহাজের অন্য সকলের কানেও পৌঁছেছে। এদিকে আমি উপরে ফারিয়াকে দেখতে থাকা অবস্থায় পানিতে পড়লাম। পানিতে পড়ার পর আমি শত চেষ্টা করছিলাম উপরে ভেসে থাকতে, কিন্তু তা পারছিলাম না। গভীর পানি একটি বাচ্চা শিশুর মতো আমি হাবুডুবু খাচ্ছিলাম। আমার বা পাটি নড়াতে পারছি না। উপরে রডের সাথে বাড়ি খেয়ে পা অবাস হয়ে গিয়েছে। বেঁচে থাকতে চেষ্টা করছিলাম, আর আমি জাহাজ থেকে দূরে সরে যেতে লাগলাম। এদিকে ফারহাদ আর ফেরদৌস ভাই এসে দেখে আমার জায়গায় ফারিয়া ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে। আমাকে দেখতে না পেয়ে ওনারা দ্রুত ম্যাডামের পাশে এসে দেখে ম্যাডাম নিচে তাকিয়ে হাসতেছে, আর ওনারাও নিচের দিকে তাকিয়ে দেখে আমি নিচে সমুদ্রের পানিতে পড়ে রয়েছি। ফারহাদ আর ফেরদৌস ভাই কোনো কিছু না ভেবে দ্রুত সেখান থেকে পানিতে লাফ দেয়। এটি দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে রয়েছে। ফারহাদ আর ফেরদৌস ভাই লাফ দেওয়া দেখে অন্যরা দ্রুত সেখানে আসে, আর তারা দ্রুত গোল গোল টায়ারের মতো কি যেন যেটি মানুষকে পানিতে ভাসিয়ে রাখে সেটি ফেলে দেয়। এদিকে আমি ফারহাদ আর ফেরদৌস ভাইয়ের কাছ থেকে অনেকটা দূরে ছিলাম। আমি আর বেশিক্ষণ ভেসে থাকতে পারছিলাম না। আমি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকি। পানিতে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখতে পাই ফারহাদ আর ফেরদৌস ভাই আমার কাছে আসার চেষ্টা করছিল।
কিন্তু সমুদ্রের ঢেউয়ের জন্য তারা দ্রুত আমার কাছে আসতে পারছিল না। তারপর আমার আর কিছু মনে নেই। হ্যাঁ, আমি পানিতে ডুবে যাই, কিন্তু অবাক করে দিয়ে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে সমুদ্রের মধ্যে ছোট্ট একটি স্পিড বোর্ডে আবিষ্কার করলাম। আর ফারহাদ ভাই আমার পেটে চাপ দিচ্ছিল। আমার মাথা ছিল ফারহাদ ভাইয়ের কোলে। আমি কাশি দিয়ে উঠলাম। আমার নাক মুখ দিয়ে পানি বের হতে লাগলো।